সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সমকালীন বিষয়ভিত্তিক আলোচনার অনুষ্ঠান কি ভাবছেন এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজ ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। একটি চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগে তার এই প্রতিষ্ঠাবার্ষিকীটি অতিবাহিত করছে। এই প্রতিকূল পরিস্থিতিতেও আওয়ামী লীগ তার কার্যক্রম নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা আলোচনা। এমন একটি পরিস্থিতিতে আমরা আমাদের আলোচ্য বিষয়বস্তু ঠিক করেছি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তার রাজনৈতিক ভবিষ্যৎ শিরোনামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আহমেদ মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আপনি অবশ্যই অবগত আছেন যে আজ বাংলাদেশের অন্যতম প্রাচীন বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীর উপরেই আমরা কিছু আলাপ আলোচনা করবো, এই জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। তো আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। জি, ধন্যবাদ মঞ্জু ভাই। আপনার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ সালের ২৩শে জুন। জন্মের পর থেকেই বিভিন্ন সময়ে এই দলটি নানান রকম চড়াই উতরাই পার করে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। কখনো ভালো, কখনো খারাপ, কখনো উন্নতি, কখনো অবনতি, কখনো আপনার খুব ভালো অবস্থায় থাকে, আবার কখনো বিপর্যয়ের মধ্যে পড়ে। আজকে এমন একটা সময় যখন আমরা কথা বলছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে, তখন আওয়ামী লীগ চরম একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় আপনার কাছে আমি জানতে চাই যে কেমন দেখলেন আজকে সারাদিনের আওয়ামী লীগের কর্মসূচি পালন, স্থগিত পাওয়া আওয়ামী লীগের কার্যক্রম কেমন দেখলেন আজকে সারাদিন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কামরুল ভাই। আওয়ামী লীগ আপনি শুরুতেই বলেছেন তার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মানে একটা দলের একটা দীর্ঘ ইতিহাসের সাথে একটা দল জড়িত এবং একটা প্রাচীন দল হিসাবে আওয়ামী লীগকে আমরা জানি, আওয়ামী লীগকে আমরা চিনি। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আপনি যদি বলেন এই মুহূর্তে যদি আপনি বিবেচনা করেন আলোচিত সমালোচিত একটা রাজনৈতিক দল এই মুহূর্তে যদি আমরা বলি, কারণ এই দেশের গণতান্ত্রিক আন্দোলন, ভাষার আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, সে আন্দোলনের সাথে আওয়ামী লীগের নাম যেমন জড়িত আছে, ঠিক তেমনি দীর্ঘ লড়াই সংগ্রামের পরে গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে নানা রকমের আলাপ আলোচনাও কিন্তু আছে। এই সত্য কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আর এই বাস্তবতার মধ্যে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কিন্তু ক্রাইসিসে যে এর আগে পড়ে নাই তা তো না। ১৯৭৫ সালের ১৫ই আগস্টও কিন্তু আওয়ামী লীগ একটা বিরাট সংকটের মধ্য দিয়ে আওয়ামী লীগের সময় অতিক্রম করেছে, স্বাধীনতার আগেও করেছে। তো এই মুহূর্তে এর পরিস্থিতিটা যেরকম, এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ অতীতে পড়ছে এইরকম নজির কিন্তু নাই। একেবারে এই সত্য অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগ এত বেকায়দা অবস্থার মধ্যে আওয়ামী লীগ এটা এর আগে কখনো আমরা ওইভাবে আওয়ামী লীগকে দেখি না। এর আগে কি পড়েনি? আপনার ১৯৬৬ সালে আমরা শুনি ওই সময় আওয়ামী লীগের অফিসে সন্ধ্যাবেলায় বাতি দেওয়ার লোক থাকতো না, কিন্তু অফিসে বসা যেত। আওয়ামী লীগের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি তো তখন বঙ্গবন্ধু হন নাই, তো তখন তো উনি যত না বাইরে থাকতেন তার চেয়ে বেশি জেলে থাকতেন। আওয়ামী লীগের প্রধান নেতা জেলে থাকতো, তা ঠিক আছে, কিন্তু একেবারে নেতৃত্ব শূন্য অবস্থায় পড়ে থাকা একটা দল এইরকম পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ এর আগে কখনো পড়ে নাই। সেই বিবেচনায় সবচেয়ে কঠিন একটা সংকটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ তার সময় পার করতেছে।
2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটা আপনি যদি দেখেন সাংগঠনিকভাবে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, রাজনৈতিকভাবে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, এবং আইনগত চাপের মধ্যেও কিন্তু দলটা আছে, কারণ দলের কার্যক্রম নিষিদ্ধ। এই দলের কার্যক্রম নিষিদ্ধ, দলের নেতা অধিকাংশ নেতার অনুপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যারা আছে তাদের অনুপস্থিতিটাও কিন্তু লক্ষণীয়, কারণ তাদের সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা আছেন গুরুত্বপূর্ণ নেতা, তারা সবাই অনুপস্থিত। কিছু নেতা যারা আছেন তারা জেলখানার ভিতরে বন্দি অবস্থায় আছেন, আর আছেন আত্মগোপনে থাকা কিছু নেতৃবৃন্দ আছে। এইরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু আসলে এর আগে অতীতে কখনো তার প্রতিষ্ঠাবার্ষিকী, এই 2024-এর পরে যে প্রতিষ্ঠাবার্ষিকী গুলো পালন করছে বা হচ্ছে, এরকম পরিস্থিতিতে এর আগে পড়ছে বলে আমার ওইভাবে জানা নাই। সুতরাং সেই বিবেচনা যদি বলি, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা বলতে যা বোঝায়, সেই রকম মানে প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগ পালন করতে পারতেছে আমার কাছে তা মনে হয় না। যে আওয়ামী লীগ কিছু কর্মসূচি এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কিছু কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু সেই কর্মসূচির খুব বড় সড় প্রভাব আজকে রাস্তাঘাটে আছে তা কিন্তু আমার কাছে মনে হয় না যে সেটা আছে। কিন্তু একটা জিনিস এই জায়গাটায় একটু গুরুত্বের সাথে দেখা যায়, সেটা হলো যে আওয়ামী লীগ তার অস্তিত্বটা হয়তো এই কর্মসূচির মধ্য দিয়ে জানান দেওয়ার চেষ্টা করেছে। এটা আমার কাছে মনে হয় যে এটাই ছিল হয়তো তাদের রাজনৈতিক কৌশল, যে তারা তাদের যে অস্তিত্বটা রয়েছে, তারা যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি এটাই প্রমাণ করার চেষ্টা করেছে। হ্যাঁ, এখানে আমি একটু ছোট করে জানতে চাই যে আওয়ামী লীগ তো আইনগতভাবে নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের আপনি বললেন এবং আমরা কার্যক্রম স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ। তারপরে তাদের নেতারা কেউ জেলে আছেন, কেউ দেশের বাইরে আছেন। প্রথম সারির বা আপনার দায়িত্ববান কোনো নেতা আপনার এখন দেশে নেই বা খোলামেলা নেই, পলাতক আছেন। তার মানে আওয়ামী লীগের কিছুই নাই, এখন আমরা ধরতে পারি কিছুই নাই। এইরকম আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বন্ধ করার জন্য আমরা দেখলাম যে সরকারের যে রণসজ্জা, 6টা জেলাতে আর্মি নিয়োগ, বিডিআর, তারপরে আপনার র্যাব, পুলিশ সতর্ক অবস্থা, হই হই রই রই, তারপরে জামাত, বিএনপি, এনসিপি, এরা দেখলাম সব, আমি রাস্তা দিয়ে আজকে বের হয়ে দেখলাম যে এরা সব সংসদে এত কথা তর্ক বিতর্ক করে, মনে হয় যে সরকারি দল বিরোধী দল, কিন্তু আজকে দেখলাম লাঠি হাতে করে সব রাস্তায় বসে পাহারা দিচ্ছে। এর আগে আওয়ামী লীগ যেমন পাহারা দিত, বিএনপি হরতাল ডাকলে আওয়ামী লীগ লাঠি হাতে করে পাহারা দিত না, আপনিও দেখেছেন নিশ্চয়ই, আমিও দেখেছি। আজকে দেখলাম যে এরা আজকে সব একসঙ্গে হয়ে আপনার পাহারা দিচ্ছে রাস্তাঘাটে। তাহলে যে আওয়ামী লীগের কিছুই নাই, তো তার অদৃশ্য কর্মসূচি বন্ধ করার জন্য এইরকম রণসজ্জা কেন? না, একটা জিনিস, না না না, এটা সরকারের, আমার কাছে যেটা মনে হয় এটা সরকারের একটা কৌশল আপনি বলতে পারেন, এটা আমার কাছে মনে হয়। আমি আপনার সাথে এই মুক্ত আলোচনার সুযোগ নিয়ে বলতে চাই যে এটা একটা কৌশল হিসাবে আপনি মানে নেওয়া হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি খেয়াল রাখবেন, বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কিন্তু আমাদের দেশে একটা রাজনীতির ধারা ছিল। সেই ধারাটা ছিল অনেকটা এইরকম যে এন্ট্রি লিবারেশন ফোর্সের কথা বলা, জামাত, রাজাকার, পাকিস্তানপন্থী, পাকিস্তান এবং রাজাকারের বিরুদ্ধে রাজনীতিটা করার ভিতর দিয়ে প্রগতিশীল শক্তিকে একটা প্ল্যাটফর্মে রাখার একটা চেষ্টা কিন্তু ছিল। এবং সেটা পাশাপাশি ধরেন একটা দেশের রাজনৈতিক চর্চাটা যখন আপনি করবেন, তার জন্য যে একটা সুশাসনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের অস্তিত্বটাকে একটা মজবুত শেকড়ের মাঝে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেটা হলো যে জনগণের সাথে দলের যে সম্পৃক্ততা, সেই জায়গাটার কিন্তু একটা শূন্যতা ছিল। শুধুমাত্র রাজাকার, আলবদর এই কথা বলে বাংলাদেশের রাজনীতি করার একটা প্রবণতা ছিল। এইবার আপনি খেয়াল করবেন যে একটা ভারত বিরোধী রাজনীতি করার একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে আছে।
আমাদের যে রাজনৈতিক দলগুলো এখন যারা এক্সিস্ট করতেছে, যারা স্টেক হোল্ডার যাদের বলবেন আপনি, তাদের মধ্যে একটা ভারত বিরোধী ইয়ে আছে, এবং ভারতের মধ্যে এই ধরনের একটা প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, কিন্তু যেটা এই রাজনীতি করার জন্য একটু সুড়সুড়ি দিচ্ছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগরা আপনি এবং জনগণ কিন্তু এই যে পজিশনে এখন আছে, মনস্তাত্ত্বিক যে অবস্থাটার মধ্যে জনগণ আছে, সেই অবস্থাটা যদি আপনি চিন্তা করেন, ধরেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক যারা অ্যাক্টিভিস্ট আছেন বা তাদের অন্যান্য যে সমস্ত পোর্টালগুলো দেখবেন, মিডিয়া দেখবেন, নেতৃত্বের বক্তব্য দেখবেন, সেটাতে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু যত খুব জোরালো ভাবে তারা বলার চেষ্টা করে। এবং এই যে চেষ্টাটা, এই চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশেও কিন্তু ঠিক তার পাল্টা কাউন্টার একটা বক্তব্য কিন্তু চলছে। এবং আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হলো ইন্ডিয়ার সবচেয়ে বড়, এটা আপনি কি বলবেন? আপনি যদি তাদের ভাষায় বলেন তাহলে আওয়ামী লীগ হলো, যে আমরা ইন্ডিয়ার বন্ধু, আর যারা ভারত বিরোধী রাজনীতি করে, ভারত বিরোধী যে রাজনৈতিক উপাদানটা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করে, তারা বলে লেসপেন্সার, দালাল, সরাসরি বলে দালাল, লেসপেন্সার। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো এই যে জিনিসটার এস্টাবলিশড করে দেওয়া, হ্যাঁ, এই এস্টাবলিশড করার জন্যই কিন্তু আওয়ামী লীগ আসতেছে, ভারতের ইন্ধন অমুক সমুক দিয়ে একটা মনে করেন যে রাজনীতি করার একটা প্রবণতা কিন্তু প্রেজেন্ট পলিটিক্যাল যে কৌশল আপনি বলছেন, কৌশল হিসাবে আপনার তারা এটা ব্যবহার করতেছে। কিন্তু আপনি যদি সার্বিকভাবে বিষয়টা দেখেন ভারতের সাথে তো কোনো চুক্তি আমাদের এই গভর্নমেন্ট গুলি কেউই বাতিল করে না। কিন্তু ভারতের সাথে আপনি এমনকি আপনার এই এত কিছুর পরে তেল কেনার কথাও কিন্তু আলাপ করছিলেন আপনি ভারতের সাথে, তাই না? ব্যবসা বাণিজ্যের জায়গাগুলিতে কিন্তু আলাপ আলোচনা, যখন আমেরিকার যুদ্ধ শুরু হয় তখন ভারত ছিল বাংলাদেশ। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। ফলে আপনি যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে আপনার পাবলিক এবং ক্ষমতা, এইটার সাথে খুব বেশি কানেক্টেড। পাবলিক সেন্টিমেন্ট এবং ক্ষমতার সাথে খুব বেশি কানেক্টেড। জনগণের মধ্যে বিভাজন তৈরি করে জনগণের একটা সেগমেন্টকে, একটা পার্টকে নিজের পক্ষে নেওয়া, এটা একটা কৌশল। নেওয়া এইটা একটা কৌশল হিসাবে আপনি এইভাবে এইটা দেখতেছেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে বিষয়টা এরকম। প্রসঙ্গ যখন উঠলো, আমরা আসলে আলাপটা করছিলাম যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই বিষয়ে আলাপ করছিলাম। আমরা এই বিষয়ের মধ্যেই থাকি। এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি ভালো বলতে পারবেন। সেটা হলো যে আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস ওই সময় তার অনুগত দু একজন একটা গোষ্ঠীকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল করালেন। মিছিল হলো, তারা দাবি তুললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারপর উপদেষ্টা পরিষদ বসে একটা সিদ্ধান্ত নিলেন যে আজকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি ধরে নিলাম যে ডক্টর ইউনূসের সরকার তো ছিল অরাজনৈতিক সরকার, তারা এই ধরনের একটা ডিসিশন নিতে পারে, কারণ এই সরকার যখন চলে যাবে, ইউনূস তার দলবল সহ চলে যাবেন এখান থেকে, এবং গেছেনও তাই, উপদেষ্টা পরিষদ সহ। পরবর্তীতে ক্ষমতায় এলো বিএনপি। বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনীতি আগেও করেছে, এখন করছে, ভবিষ্যতেও রাজনীতি করবে। একটা রাজনৈতিক দল হয়ে আর একটা রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করে? অর্থাৎ ডক্টর ইউনূস যে সিদ্ধান্তটা নিয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, অনেকেই মনে করেছিলেন যে বিএনপি ক্ষমতা আসবার পরে ওই আদেশটা বাতিল করবে, করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেবে। কিন্তু বিএনপি তা না করে সংসদে পাশ করিয়ে দিল। তো আমার প্রশ্নটা হলো যে বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনীতি করছে এবং অন্যান্য দলকে রাজনীতি করতে দিতে হবে, ডেমোক্রেটিক স্পেসটা দিতে হবে বিএনপিকে রাজনীতি করবার। তা না দিলে, ডেমোক্রেটিক স্পেস না দিলে যে কি হয় সেটা হাড়ে হাড়ে বুঝছে আওয়ামী লীগ। তো বিএনপি ওই পথে গেল কেন? না, বিএনপি ওই যে বললাম আপনারা, বিএনপির এই সমালোচনা হলো ভিন্ন সমালোচনা। বিএনপি ওই পথে গেল কেন বা কিভাবে কতটুকু সুযোগ রাখলো, সেটা হলো এক ধরনের সমালোচনা, ঠিক আছে। কিন্তু এই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতাদেশটা দেওয়া হয়েছে কিন্তু ইউনূস সাহেব যখন ক্ষমতা ছিলেন তখন, এবং এটা ইউনূস সাহেব কিন্তু বারবার দাবি করছেন যে এটার সাথে কিন্তু শুধুমাত্র ইউনূস সাহেবের একার সিদ্ধান্তের ভিতর দিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে যারা স্টেক হোল্ডার ছিলেন,
হ্যাঁ, তারা কিন্তু সবার সমর্থন নিয়েই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এটা তাদের দাবি ছিল কিন্তু। আপনি খেয়াল রাখবেন। এখানে ছোট্ট আপনার কাছে করে বলি, ইনফরমেশনটা থাকার কথা। ডক্টর ইউনূস জি। বলছেন, আপনি বলছেন যে ডক্টর ইউনূস দাবি করেছে যে যারা এটা তো গণ তৎকালীন সময় মিডিয়াতে আসছে তো এটা। না, গণ অভ্যুত্থানের শক্তি তারা সবাই মিলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তো হ্যাঁ, গণ হ্যাঁ, অভ্যুত্থানে তো আপনারাও ছিলেন। আপনারা কি হ্যাঁ। বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য? যে যারা আওয়ামী লীগের করাপশনের সাথে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের সাথে যুক্ত, আওয়ামী লীগের দায়িত্বশীল লোক আছেন, আওয়ামী লীগের সমর্থক আছেন, যারা বিভিন্ন রকমের অপকর্মের সাথে যুক্ত, তাদের বিচার কিন্তু মানে হইতে হবে এক। ব্যক্তি হিসেবে এই বিচার হবে, ব্যক্তি হিসেবে অবশ্যই ব্যক্তির বিচার হবে, কারণ হবে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আওয়ামী লীগের শুধু না, আওয়ামী লীগের তো মানে সমর্থক শ্রেণী তো আছে একটা, এই সত্য তার অস্বীকার করা যাবে না। হুম, সেই লোকগুলি তো এই দেশেই আছেন, তারা এই দেশেই থাকবেন, ঠিক আছে? তারা কি করবেন বা তাদের ব্যাপারে গভর্নমেন্টের সিদ্ধান্তটা কি হবে, এগুলি কিন্তু একটা আলাপ আলোচনা বা গভর্নমেন্টের কিন্তু এগুলো একটা বিবেচনা রাখার বিষয় আছে। সেইগুলো যদি গভর্নমেন্ট বিবেচনা রাখতে চায়, তাহলে গভর্নমেন্টের এই স্পেসটা কিন্তু দিতে হবে যে এই লোকগুলির জন্য গভর্নমেন্টের স্পেসটা কি হবে, এদের মানে পজিশনটা কোথায় রাখবে, সেই জিনিসগুলো কিন্তু হওয়া উচিত। আপনি ধরেন জামাতের ব্যাপারেও যদি আপনি আমারে বলেন, আমি বলবো যে ধরেন 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রায় 30% ভোট কিন্তু পাকিস্তানের আওয়ামী লীগে পায় নাই, আওয়ামী লীগ পায় নাই। যদি আপনি আওয়ামী লীগের পক্ষে মেজরিটির হিসাব করেন, 30% ভোট কিন্তু আওয়ামী লীগ পায় নাই। এটা কিন্তু আদার্স যারা অন্যান্য আওয়ামী লীগের বিরোধী যারা ছিলেন তারা পাইছে। তার মানে ধরে নেন আপনি, তারা কিন্তু অখণ্ড পাকিস্তানের যে বক্তব্য তারা দেন, সেই জিনিসটাই তারা সমর্থন করছেন। তা যদি এটা সমর্থন, এটা কিন্তু করতেই পারেন। অখণ্ড একটা লোক পাকিস্তান যদি চাওয়া তো মনে করে অন্যায় কিছু না। অখণ্ড অন্যায় পাকিস্তান কিছু চাওয়া না, আমি 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 অন্যায়, সেটাই বলতে চাচ্ছি। অন্যায় হলো যে অখণ্ড অখণ্ড পাকিস্তান রাখতে গিয়ে গণহত্যায় অংশ নেওয়া। এটা হলো, গণহত্যায় অংশগ্রহণ করা, এটা হলো তা অন্যায়। এটা এটা জামাত অন্যায় ইসলাম জিনিস। করেছে। এটা জামাত ইসলাম করেছে। যে এটা জামাত হলো ইসলাম অন্যায়। যে কাজটা করছে, হ্যাঁ, এবং এটা হলো জামাত ইসলামের যে কাজটা করছে, যার কারণে দেখেন অনেক পার্টি তো ছিল, যতটা না অন্যান্য পার্টির প্রতি মানে মানুষের দৃষ্টিভঙ্গিটা যেরকম ছিল, জামাতের প্রতি কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা ছিল। জামাত সম্পর্কে মানুষ একটু আলাদা আর চোখে দেখার একটা ইয়ে কিন্তু আছে। কিন্তু ওই লোকগুলোরেও যদি আপনি একসাথে মিলিয়ে ফেলেন, তাহলে 30% লোকরা তো আপনি ইচ্ছা করলে দেশ থেকে তারাই দিতে পারবেন না। না, না, মিলাতে পারেন না তো আপনি। মিলাতে পারেন না। এটা উচিত না, তাই না? না, উচিত না। সেইটাই বলতে চাচ্ছি যে আওয়ামী লীগেও এরকম দেখেন বহু লোক আছে যারা আওয়ামী লীগের দ্বারা বেনিফিটেড না, আওয়ামী লীগের দ্বারা অর্থনৈতিক ভাবে আওয়ামী লীগ করতো, কিন্তু না, আওয়ামী লীগের কোনো অপকর্মের সঙ্গে জড়িত না। বেশিরভাগ মানুষই তো তাই। হ্যাঁ, অপকর্মের সাথে জড়িত না তারা, হ্যাঁ, এরকম অনেক লোক আছে। তাহলে সেই লোকগুলির ক্ষেত্রে কি হবে? কি করবেন একটা আপনি? রাজনৈতিক ভাবে আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, সেই কালচারটা শত্রুতার জায়গাটা এমন জায়গায় গেছে যে দেখেন আওয়ামী লীগ শুনলেই মনে করেন যে যারা এতদিন বিরোধী দলে ছিলেন তাদের মধ্যে একটা রাগ ক্ষোভের জন্ম হচ্ছে কিন্তু, এবং সেটার একটা প্রভাব কিন্তু ওই নিরীহ কর্মীদের উপরে কিন্তু পড়তেছে। করছে। ফলে তাদের সেফটি সিকিউরিটি, তাদের মত প্রকাশের একটা জায়গা কিন্তু সরকারের উপরে, যেহেতু সরকার তো সবার, তাদের এটা একটা দায়িত্ব আছে। আর আওয়ামী লীগের যেটা উচিত, আপনি যেটা বললেন যে আজকে যেহেতু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, দেখেন শেখ হাসিনার 1975 সালের পর যদি চিন্তা করেন, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার কিছু সফলতাও আছে। দুইবার সে কিন্তু মানে আপনার একটা ধরেন 96-এ আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সে ক্ষমতায় আনছে। আবার ধরেন 98 সালে আওয়ামী লীগ মহাজোট করে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করে উনি আবার ক্ষমতায় আসছেন। কিন্তু এই কথাও তো সত্য যে উনি ক্ষমতাসীন থাকা অবস্থায় বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট করছেন, এতেও কোনো সন্দেহ নাই। যদি আপনি সূচকের কথা বলেন, অর্থনৈতিক প্রবৃত্তির হার বাড়ছে, এটা যেমন সত্য, কিন্তু উনি গণতন্ত্রের হত্যা করছেন, এটাও সত্য। কারণ নির্বাচন ব্যবস্থাটাকে উনি ধ্বংস করছেন, এটাও সত্য। দেশে লুটপাটকারী একটা শ্রেণী গড়ে তুলছেন, এটাও সত্য। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের মাধ্যমে যে উন্নয়নটা হয়েছে, এটা অস্বীকার করার কথা নাই, করার কোনো উপায় নেই। তবে একটা সমস্যা ছিল যে উনি উন্নয়ন করেছেন কিন্তু গণতন্ত্রের পথটা রুদ্ধ করেছেন।
অর্থাৎ উন্নয়ন এবং গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, দুইটা যে আপনার সমান্তরাল ভাবে যাবে এই পথটা রুদ্ধ করেছেন। রুদ্ধ করছেন, এই যে চমৎকার বলছেন আপনি, যে পথটা রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই রুদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ কিন্তু আজকের এই সংকটটা করছে। এবং আপনি যেইভাবে প্রতিপক্ষরে দমন করার চেষ্টা করছেন, এইভাবে প্রতিপক্ষরে দমন করার পদ্ধতিগত দিক, আপনি একটা উন্নত শাসন দিবেন, উন্নত শাসনের একটা প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতায় জনগণ সিদ্ধান্ত নেবে এবং জনগণ সেই উন্নত শাসন যে দিবেন তার পক্ষেই থাকবে, এটাই স্বাভাবিক। উনি সেই জিনিসটা জায়গায় যান নাই। মঞ্জু ভাই প্রতিপক্ষকে দমন করার কথা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে, তো সেই পদ্ধতিতে এখনো চালু আছে। আপনি সেটাও যদি না, যদি প্রতিপক্ষ এইভাবে আপনি এই সরকার দমন করেন, এই সরকার যদি প্রতিপক্ষকে এইভাবে দমন করতে চান, তাইলে আপনার মাথায় রাখতে হবে ওনাকে কিন্তু আওয়ামী লীগের ইতিহাসটাকেও কিন্তু বিবেচনা রাখতে হবে। আওয়ামী লীগের পরিস্থিতির মধ্য দিয়ে, আওয়ামী লীগ যে পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে সেটাও বিবেচনা রাখতে হবে। আমার মনে হয় আওয়ামী লীগের পরিণতিকে নিজের স্মরণে রাখতে হবে। ডেফিনেটলি, কারণ আপনার দেখেন আওয়ামী লীগের এই যে শেখ হাসিনার এত নেতৃত্বের, তার যে ইয়াটা, একক নেতৃত্ব প্রতিষ্ঠা করা একটা দলের ভিতরে, আজকে দেখেন শেখ হাসিনা নাই মানে আওয়ামী লীগের নেতৃত্ব নাই। খেয়াল করেন কিন্তু জিনিসটা, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে দাঁড়ায় থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতন একজন মানুষ নাই, একটা টু শব্দ কেউ করে না, তাই না? বা এটার একটা নেগোশিয়েট করার যে উদ্যোগ নেওয়া সেটাও নেয় না। আপনার একটা রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত তো হইতেই পারে, কিন্তু কার্যক্রম স্থগিত হইলে কি কি কারণে আমার কার্যক্রম স্থগিত করলেন সেগুলি বলা, এবং আমার এখন কি করলে আমি আমার কার্যক্রমটা আবার পরিচালনা করার সুযোগ পাবো, তার জন্য আমার কি কি করতে হবে, কি কি শর্ত আছে তা জানা, এবং তার মধ্য দিয়ে আগামী দিনে রাজনীতির একটা পথ খোলার চেষ্টা করা, সেই জায়গাগুলি তো সরকারের পরিষ্কার করা উচিত। এক। দুই নম্বর জিনিস, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সংগঠিত করার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখছেন, এই কথা যেমন সত্য, কিন্তু শেখ হাসিনার আজকে আওয়ামী লীগের আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা অনেকটাই দায়ী, এবং অনেকটা না, ম্যাক্সিমাম দায়টা ওনার উপরেই, কারণ উনি ছিলেন দলের একক নেতা। হ্যাঁ, উনি ছিলেন একক দলের নেতা। আমার মনে আছে মঞ্জু ভাই, যে আওয়ামী লীগের শাসনামলে মাঝামাঝি দিকে একজন কলামিস্ট পত্রিকায় কলাম লিখে বলেছিলেন যে এই যে সরকারটা চলছে, এই সরকারটা আসলে আওয়ামী লীগের সরকারও না, এটা হলো শেখ হাসিনার ব্যক্তিগত সরকার। উনি বিভিন্ন ভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন এটা, এবং বলছেন যে বাস্তবে দেখা যায় যে আওয়ামী লীগ হলো প্রধান বিরোধী দল আর সরকারটা শেখ হাসিনার ব্যক্তিগত সরকার। উনি একটু ফান করে বলেছিলেন কথাটা, আসলে পরিস্থিতি কিন্তু ওই রকমই ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন যে এই যে সময়কালে আওয়ামী লীগের মতন একটা দল, সেই দলের আজকের এই পরিস্থিতির দায়িত্ব এজ এ ইয়ে হিসাবে, সভাপতি হিসাবে ওনার তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ওনার কোনো সুযোগ নাই, ওনার এই দায় নিতেই হবে ওনার। আচ্ছা মঞ্জু ভাই, আমি একটু বলি একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে, আমার জানতে ইচ্ছে করছে, যে সেটা হলো যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা হলো একদল যখন ক্ষমতায় যায় আর এক দলকে কোনো স্পেস দিতে চায় না, বিভিন্নভাবে দমন করে, দলীয় ক্যাডার দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে দমন করে। এই পর্যন্তই কিন্তু শেষ ছিল। এবার যেটা আমরা দেখলাম যে বিএনপি ক্ষমতায় এলো, এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এরপরে বিএনপি যে আজীবন ক্ষমতায় থাকবে তা তো না, পরবর্তী একটা দল যখন ক্ষমতায় আসবে তখন বিএনপিকে নিষিদ্ধ করে দেবে। তাহলে এটা কি একটা নতুন একটা ব্যাড কালচার যুক্ত হলো রাজনীতিতে বাংলাদেশে? না, এটা যেমন শুনেন, এটা ব্যাড কালচার আপনি বলতে পারেন, এক সেন্সে আপনি এটা ব্যাড কালচার বলতে পারেন, কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হলো যে আওয়ামী লীগের মানে বুঝাইতে হবে কিন্তু যে আমি যা করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা কি? আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হলো তারা দেশের গণতন্ত্রটাকে হত্যা করছে, মানুষের বাক স্বাধীনতাটাকে হরণ করছে, এবং ধরেন বিভিন্নভাবে যেই টাইপের কথাবার্তা আসলে মানে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা বলছেন, এগুলি তো মানুষকে আসলে ওনার মুখ থেকে তো মানুষ এগুলি আশা করে নাই, তাই না? যে আমার দুর্নীতিটারও কিন্তু উনি একরকম প্রশ্রয় দিচ্ছেন বলা যায়। একটা মানুষ দুর্নীতি করতেছেন জানেন, আপনি তারে না আপনার পাশে রাখতেছেন,
এই ধরেন সালমান এফ রহমানের নিয়ে তো কম কথা হয় না, কিন্তু ওনাকেই ওনার পাশে রাখা লাগবে। আপনি নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও তো কথা বলছেন বিভিন্ন জন, তাহলে একটু জিজ্ঞেস করতে সমস্যাটা কোন জায়গায়, তাই না? তো এই যে জিনিসগুলো, এবং সবচেয়ে নিজেই বলে ফেললেন যে আমার অফিসের পিওনও 400 কোটি টাকার মাল। তা এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো তো স্বাভাবিক বক্তব্য না, আবার আবার একটা জিনিস দেখেন, পুরোপুরি অস্বাভাবিক বক্তব্য। উনি 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 দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়েছেন, এটা অস্বীকার করার উপায় নাই। আবার কিছু কিছু ব্যাংকিং সেক্টরটা ধ্বংস করছেন, না, উনি তো আবার এটা দমনও অস্বীকার করেছেন। করতে যেমন পারবেন। যেমন যেমন যে আপনার আইজিপি বেনজির যে সীমাহীন দুর্নীতি করেছে, এটাকে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে অভিযোগটা তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন উনি। এটাও তো ঠিক। না না, এইটারে আপনি যে ব্যবস্থার কথা বলতেছেন, বেনজির কি গ্রেপ্তার হয়েছিলেন? বলেন আপনি। বেনজিরের তো একদিনের ইয়া না, অভিযোগ না বেনজিরের বিরুদ্ধে। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক আগে। কিন্তু উনি ওনাকে দেশ যখন থেকে পালিয়ে যেতে হয়েছিল। না পালাইলো তো ইয়ার পরে, 5ই আগস্টের পরে পালাইলেন। না না না, আগেই পালিয়েছেন উনি, আগে। না না না, আপনি দেখবেন যে পালাচ্ছে যখন তখন। আপনি একটু খোঁজ করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় উনি পালিয়েছিলেন, 5 আগস্টের আগে না, পরে। আমার কাছে আমি যা মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় না। তারপর আপনি বললেন বিষয়টা মানে ইয়ে করা যাবে, বিষয়টা আপনিও দেখেন, আমিও দেখবো, এবং পরবর্তী অনুষ্ঠানে যখন আমরা মিলিত হব না, যদি কোনোদিন হই, তাহলে এই বিষয়টা আমরা একটু না না, অবশ্যই আরেকটা বিষয় যেটা আমি আপনার বলতে চাচ্ছিলাম, আওয়ামী লীগের ভিতরে দেখবেন কতগুলো জিনিস কিন্তু খুব চোখে পড়ার মতো। সেটা হলো এই যে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে যেহেতু কথা হচ্ছে, আওয়ামী লীগের কিছু কিছু লোক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খুলতেছেন, কিছু কিছু লোক আবার আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতেছেন। আওয়ামী লীগের ভিতরে এই যে ডিভিশনগুলি তৈরি হচ্ছে, এই ডিভিশনগুলি প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতৃত্বের সংকট আছে, এবং এই সংকটের দায় স্বীকার করে আওয়ামী লীগের উচিত তাদের নেতৃত্ব পরিবর্তন করা, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে তারা করতে চান সেই বিষয়ে একটা আলাপ আলোচনার ভিতর দিয়ে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার একটা চেষ্টা করা উচিত। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে, আওয়ামী লীগের আপনি খেয়াল রাখবেন, আওয়ামী লীগ যদি মনে করে যে আমি পুরনো ধাঁচেই চলবো, সেটা তো আপনি বিএনপির ক্ষেত্রে এই দেশের মানুষ অ্যালাউ করতেছে না, যে একই রকম চলতেছে, কেন চলতেছে, তাই না? আপনি বললেন আপনার ইয়াতে বক্তব্যে আসলো। তা আপনি মনে করেন যে সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের আবার এই জায়গায় যুক্ত হওয়ার কোনো সুযোগ আছে? এইটার কোনো সুযোগ আছে? আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আপনার আলোচনার এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা আপনাকে করি আমি। সেটা হলো যে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের দুই দেশের দুই সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না, টানাপোড়েন, যথেষ্ট টানাপোড়েন। এবং আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের প্রচুর মানুষ ভারতে যে আশ্রয় নিয়ে আছেন বর্তমানে। তো এই যে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে ভারতে আশ্রয় নিয়ে আছেন, এইটা আওয়ামী লীগের সাপোর্টার যারা বাংলাদেশে আছেন বা কর্মী যারা বাংলাদেশে আছেন, তাদের উপরে কোন ধরনের প্রভাব বিস্তার করছে? বা আমি বোঝাতে চাচ্ছি যে ভবিষ্যতে যে আওয়ামী লীগ রাজনীতিটা করবে, আপনি যে বলছিলেন যে নেতৃত্ব পরিবর্তন করে হোক, আর যে এই বর্তমান নেতৃত্ব দিয়েই হোক, এই যে ভারতে পলায়ন অবস্থায় আছে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না, এই অবস্থায় ভবিষ্যতের রাজনীতিটা কি প্রভাব পড়তে পারে আওয়ামী লীগের রাজনীতির উপর? না, এইটার একটা প্রভাব তো নিশ্চয়ই আছে। হলো সমর্থক শ্রেণীদের মধ্যেও আছে, কারণ আওয়ামী লীগের তো আওয়ামী লীগ তো আসলে প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে রাজনীতি করার দল, কিন্তু আওয়ামী লীগ ছিল একেবারে মানে খাইটা খাওয়া মানুষের সাথে রাজনীতি করার দল ছিল আওয়ামী লীগ। এরা কিন্তু আপনার এত ওই মুক্তবাজার অর্থনীতি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি বলেন, অমুক বলেন, তমুক বলেন, এত কিছু কিন্তু এরা বুঝে না। এরা খুব সহজ সরল জিনিসটা বুঝে। আমার দেশ স্বাধীন করছে, স্বাধীনতার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। সেই স্বাধীনতা যদি ধ্বংস হয়ে যায় এবং তার জন্য যদি আপনার কোনো প্রতিবেশী দেশের মানুষ মানে চিহ্নিত করে, তাহলে তার একটা প্রভাব কিন্তু পড়তে পারে। কারণ আমি এই কথাটা আপনার এই কারণে বললাম, দেখেন আপনিও খেয়াল রাখবেন যে ইদানিং প্রায় দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে বিজেপি আর বিএসএফ মুখোমুখি হয়ে কিন্তু পুশব্যাকের এই জায়গায় কিন্তু মুখোমুখি হয়ে চলতেছে। কিন্তু তারা জোর করতেছে, তারা পাল্টা ইয়ে করতেছে। এবং রাজনৈতিক অঙ্গনের শুরুতে যেটা বললাম আপনারা, কিছু আলাপ আলোচনা কিন্তু হচ্ছে,
ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসছিলেন, যেমন আয়েশা বলছিলেন যে বাংলাদেশে নিয়ে যদি আগের মতন চিন্তা ভাবনা করে তাহলে তাদের মাথা রাখতে হবে সেভেন সিস্টার কিন্তু অস্তিত্বের সংকটে পড়বে, এরকম একটা বক্তব্য ছিল যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল। তা এই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেই মেসেজগুলি দুই দেশের জনগণের কাছে যায়, আবার আপনি দেখবেন যে যে পশ্চিমবঙ্গের এই মুসলিম নেতা আবার বলতেছেন বাংলাদেশের মুসলমান ভাইরা আপনারা এমন কিছু করেন না যাতে আপনাদের এনে সংখ্যালঘুদের আমাদের এই দেশের সংখ্যালঘুদের সমস্যা হয়। তো এইগুলি কিন্তু তার মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উপরে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই জিনিসটা কিন্তু স্পষ্ট। এবং বাংলাদেশে আপনার এখন ধর্মীয় মূল্যবোধের যে জায়গাগুলি, এই জায়গাগুলির ভিত কিন্তু তুলনামূলক অনেক শক্ত, ফলে তাদের ভিতরে এই সমস্ত জিনিসগুলি কাজ করে। এই সত্যতার আমি আপনি অস্বীকার করতে পারবো না, এগুলো সত্য কথা। উভয় দেশেরই আসলে সংবিধানে তো সংখ্যালঘু বলে কিছু নেই, কিন্তু বাস্তবে আসলে ধর্মীয় যারা আপনার সংখ্যার দিক থেকে কম তাদেরকে সংখ্যালঘু হিসেবে বর্ণনা করা হয়, এবং ভারত এবং বাংলাদেশ উভয় দেশের সংখ্যালঘু তারা কিছু সমস্যার মধ্যে সবসময় থাকে, এটা সমস্যার ভিতরে আছে। এখন এই জিনিসটা হচ্ছে এইটা ইলেকশন আসলে বা ক্ষমতার পরিবর্তন বা তাদের নিজেদের ইন্টারনাল ইন্টারেস্টের কারণে তারা তখন করে কি এই সুযোগগুলি ব্যবহার করে, এবং এই সুযোগগুলি ব্যবহার করার মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয় সেই পরিস্থিতিটা কিন্তু সবসময় যে সুখকর হয় তা তো না, সবসময় সুখকর হয় না। ফলে মানুষের এই মুহূর্তে ধারণা হলো যে বাংলাদেশে এরা পুশব্যাক করাইতে চাচ্ছে, ওই দেশে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, বাংলাদেশ সম্পর্কে তারা খারাপ মন্তব্য করতেছে। ওই শুভেন্দু বাবু বলতেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী যে দুইটা ইয়া পাঠাই দিলেই বাংলাদেশ কুপকাত হয়ে যাবে, বা এই যে এই টাইপের বক্তব্য, এই যে ধারাবাহিক এই যে কথাবার্তা, এই কথাবার্তা আমাদের এখান থেকেও কেউ দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলতেছেন। আমার একটা জিনিস মনে হয় মঞ্জু ভাই, আমি বিশ্বাস করি এটা, সেটা হলো যে বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ, এই দুই দেশের জনগণের মধ্যে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। সমস্যা দুই না, আমি বলি জনগণের মধ্যে না, আপনি জিনিসটা খেয়াল করেন না কেন, রাষ্ট্রের ভিতরেও যদি বড় সড় সমস্যা থাকতো, আমি যে কথা শুরুতেই আপনারা বলছি, তাহলে তো কিছু চুক্তি মুক্তি আপনি বাতিল করতেন। আদানের সাথে চুক্তি বাতিল করছেন, রাষ্ট্রেরও কোনো সমস্যা নাই। মানুষের সুরসুরি না না মানুষের সুরসুরি দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায়, নিজের দলের সংগঠিত করা যায়, এই প্রবণতা থেকে এগুলি ভোটের রাজনীতি। এবং আমরা যারা সাধারণ নাগরিকরা আছি, এই সাধারণ নাগরিকরা মনে করেন যে এই ভোটের রাজনীতির এই একটা উত্তপ্ত তাওয়ার মধ্যে আমরা বসবাস করতেছি। কারণ বর্ডার এলাকা যারা আছেন তারা সাফার করতেছেন, বর্ডার এলাকা যারা আছেন তারা চাই যে দুইটা দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাক, আমরা ভারতে যাব, ভারতীয়রা বাংলাদেশে আসবে, এবং এটা উভয় দেশে উপকৃত হবে, উভয় দেশের আপনার ট্যুরিজমটা উপকৃত হবে, ব্যবসা বাণিজ্য উপকৃত হবে। আমরা তো এইভাবেই চাই, সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে। মঞ্জু ভাই, এই বিষয়ে আলোচনা হলো, আমাদের সময়েরও স্বল্পতা আছে, খুব বেশিক্ষণ আমরা অনুষ্ঠান করতে পারবো না। আপনার কাছে খুব ছোট্ট করে এটা শুনতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবার 4 মাসের মাথায় বিদেশ সফর করছেন। তো বিদেশ সফর, ও ভারতের প্রধানমন্ত্রী ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা যতটুকু শুনেছি। উনি ভারতে যান নাই, প্রথমে গেছেন মালয়েশিয়া, তারপরে গেলেন চায়নাতে। তো মালয়েশিয়ায় মাধ্যমে চায়না গেছে, মালয়েশিয়া হয়ে চায়না গিয়েছেন। তো চায়না যাওয়াতে এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে? না, একটা জিনিস হচ্ছে যে আপনি যেই রাজনীতিটা আমার দেশে হচ্ছে এই মুহূর্তে, সেটার আপনি একটু মাথায় বিবেচনায় তো রাখতে হবে। আপনি এটার বাইরে যাইতে পারবেন না এখন এই মুহূর্তে, কারণ তারা যাবে না। আমি আপনি যাইতে পারবো, কিন্তু তারা যাবে না। যারা রাজনীতিটা মানে একটা ঘুটে করলে তারা যাবেন না। তো যার কারণে আমার ধারণা যে প্রথম আমন্ত্রিত হওয়ার পরেও এই রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ বা সম্পর্ক, আপনি ডক্টর জাহিদের কথা আপনি জানেন, ভিতরে যাইতে দেওয়া ক্ষেত্রে বাধা, পরে আবার পারমিশন দেওয়া, ওনার ফিরে আসা, এগুলো দুই দেশের স্বাভাবিক সম্পর্কের ইঙ্গিত বহন করে না। ফলে যান নাই, যাবেন, এটা আমাদের প্রত্যাশা। আর মালয়েশিয়া যেটা গেছেন ভালো। মালয়েশিয়া আমাদের একটা বড় শ্রম বাজার ছিল বা বাজার আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই মালয়েশিয়া সফরটা খুব বেশি আপনার কোনো কাজে লাগছে বা উপকার হয়েছে আমার কাছে এই মুহূর্তে না 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 আমার কাছে তা মনে হয় না। কারণ আমি তাদের স্টেটমেন্ট যেটা দিছে সেই স্টেটমেন্টটা কিন্তু দেখছি যে
এই যে শ্রমবাজার নেওয়া বা শ্রমশক্তি নেওয়া কোনো আলাপ আলোচনা কিন্তু তাদের স্টেটমেন্টে ওই অর্থ এইভাবে ফুটে ওঠে না, আসেও না। ফলে এটা একটা জাস্ট একটা প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসাবে একটা কি বলবেন আপনি, এটা ওয়ার্ম আপ সফর, ওয়ার্ম আপ সফর। যেহেতু চীন যাচ্ছেন তার আগে একটা ওয়ার্ম আপ সফর করলেন আপনি, করে আপনি এবার চীনের দিকে রওনা দিলেন। আজকে চীনের সফর শুরু, এবং সেই শুরুটার মধ্য দিয়ে কি বার্তা চীন থেকে আসে সেটা হলো দেখার বিষয়। কারণ ওই ভারতের সাথে আগামী দিনে কি সম্পর্ক আমাদের হবে, তার সাথে চীনের ইনভলভমেন্ট কি হবে, সেগুলো নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্লট কিন্তু থাকতেই পারে। সেটা একটা বিবেচনার বিষয় তো আছে। জি মঞ্জু ভাই, আপনি তো অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আপনাকে পেলাম, এই জন্য আমরা আসলে আলোচনাটা শুরু করেছিলাম আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে। তো যেহেতু আপনাকে পেয়ে গেলাম, ওই জন্য আমি একটু ছোট্ট করে জেনে নিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে। এটা একটু সুযোগ না। আমি 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 যেহেতু আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আলাপ আলোচনা করলেন, তো আমি একটু ছোট্ট করে একটু এটা করতে চাই। দেখেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে নিজেরা নিজেদের একসময় প্রতিষ্ঠিত করছিলেন। এখনকার সমালোচনার আগের কথা বলতেছি আমি। এই সমালোচনা দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের অনেক সমালোচনা আছে, আমরা যে দল করি সেই দলের পক্ষ থেকে তার উপরে সমালোচনা আরো বেশি তীব্র, সেটা আছে। তো তারপরও আওয়ামী লীগের মতন একটা দল রাজনীতি করবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সেই জায়গায় কিন্তু একটা জিনিস আওয়ামী লীগের বিবেচনায় রাখা উচিত, যে আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়টা তাদের বিবেচনা রাখা উচিত। যে শেখ হাসিনার নেতৃত্বের পরে এরপরে কে, সেই জিনিসটা তাদের খোঁজা উচিত। তারপর তাদের সংগঠনটারও কিন্তু একটা পুনর্গঠন করা উচিত। এইভাবে এই লিডারশিপ দেওয়া। আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে পরবর্তী নেতৃত্ব কে, এটা কি আপনি বুঝতে পারেন না? না না না, এই নেতৃত্ব তো আর না, এটা আর হচ্ছে না। কিন্তু এটা মানে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় না যে ওইভাবে এটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এবং তারা অতীতের যে তাদের যে শাসনামল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, কি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটারও একটা সুযোগ থাকতেও পারে, এটা জনগণ, পিপলস উইল ডিসাইড। বাট তারা অতীতের যে শাসনামলটা তাদের, সেই শাসনামলের একটা আত্মসমালোচনা থাকা উচিত, এবং এই আত্মসমালোচনার ভিতর দিয়ে কিন্তু তাদের রাজনীতির একটা পুনর্বিন্যাস হওয়া উচিত। এটা হলো খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমার। অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি অতীত থেকে আজ পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে একটা পারিবারিক একটা প্রভাব আছে, এবং তার কোনো বাস্তবতাও আছে পারিবারিক প্রভাবে। অর্থাৎ আপনার সম্পূর্ণ বক্তব্যটা বিশ্লেষণ করলে কি এইরকম আমরা ধরতে পারি যে আপনি বলছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হলে শেখ হাসিনার নেতৃত্বে হবে না, আবার শেখ হাসিনাকে বাদ দিয়েও হবে না, এর মাঝামাঝি একটা অবস্থা গ্রহণ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে হবে কি হবে না সেটা ঠিক করাটা তাদের জন্য সহজ হবে যদি তারা এই যে বিগত যে শাসন আমলটা গেল, সেই শাসন আমলটার যদি একটা নির্মোহ আত্মসমালোচনা করে, এবং সেই আত্মসমালোচনার ভিতর দিয়ে যদি তাদের রাজনৈতিক পুনর্বিন্যাসটা করতে পারে, তখন আপনি বলতে পারবেন যে তারা শেখ হাসিনারে অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা তার পরিবারের লোকজনদের দিয়ে দল করবে কি করবে না, তখন ডিসিশন। কিন্তু এই শেষ যে কথাটা আমি বললাম, যে তাদের এই আত্মসমালোচনা ভিতর দিয়ে তাদের রাজনৈতিক পুনর্বিন্যাস, এটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। যদিও এই আত্মসমালোচনার কালচারটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে নেই এ পর্যন্ত। করতে হবে। আমাদের রাজনীতিতে তো ভাইয়া যাওয়ার কালচারও ছিল না, যে আপনি পলা গেছেন। এরশাদ কি ভাগছিল? এরশাদের মতো লোককে পালা গেছিল? বহু বছর আন্দোলন করছে তার বিরুদ্ধে। সুযোগ পাই না, এরশাদ সুযোগ পাই না, সুযোগ পেলে হয়তো চলে যেত। না 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 না, তারা বহুবার বলা হয়েছে, আপনি খবর নিয়েন, তাদের বহুবার বলা হয়েছে তুমি চলে যাও দেশ ছেড়ে। আপনারা যে আন্দোলন করেছিলেন, যেভাবে ঘেরাও করে ফেলেছিলেন, তার যাওয়ার উপায় ছিল না, আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, মঞ্জু ভাই, দীর্ঘ সময় আলোচনা হলো, আমাদের 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 সময়ও শেষ। আপনার, আমি আগেও বলেছি আবারও বলছি, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে পাওয়াটা খুব কঠিন। এই সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এরকম একটা দিনে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমার আলোচনা যুক্ত করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করি। আপনার ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা অনুষ্ঠানটি দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভ রাত্রি, সবাই ভালো থাকবেন।